আপনি নির্বাচনটা দিলেন কোন আইনে? জাতিকে জানান। এটা কি তামাশা নাকি? এটা তো রাষ্ট্র। আপনি চিঠি লিখে একটা ঘোষণা করে দিয়ে আপনি নির্বাচন, হু আর ইউ, বাই হোম ইউ আর অথরাইজড, আন্ডার হুইচ ল ইউ হ্যাভ ডিক্লেয়ার্ড দিস ইলেকশন, এই যে কি বলে শিডিউল। আমি চ্যালেঞ্জ করলাম জাতিকে, আপনাকে বলতে হবে। যদি বলেন যে ভুলে, বাংলাদেশ সব হয়, যে আমি ভুলে বলি নেই ওই দিন, তবে এখন বলেন, এখন বলে দেন জাতিরে যে আপনি সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক আপনি নির্বাচনটাকে ঘোষণা করলেন। চ্যালেঞ্জ করলাম। জি। তো এই যে জিনিসটা, এই যে শুভঙ্করের ফাঁকি দিয়ে আপনি রওনা দিচ্ছেন, একটা জাতি একদম নির্বিঘ্নে চলে, শুধুই ক্ষমতার লোভ, তাই কারো প্রতিবাদ নাই, কেউ লয়ের প্রতি রেসপেক্ট নাই। কারণ আপনি যখনই এমপি হবেন, ইউ বিলিভ ইট অর নট, ইট ইজ বাংলাদেশ, আপনি সব আইনের ঊর্ধ্বে। আপনি আমেরিকার মতো দেশ, আমরা গালাগালি করি যাই করি না কেন, আপনি ভারতের দিকে তাকান, সেখানেও কিন্তু আইনের প্রয়োগ অনেক বেশি আছে। আপনি আইনকে যদি সম্মান না করেন, আপনি আইন মানবেন না, আপনি আমাকে এদিকে কেমনি আইন মানাবেন? আমি চ্যালেঞ্জ করলাম তো, সব রাজনৈতিক দলের চ্যালেঞ্জ করছি, আপনি নির্বাচন করে বলেন যে ভাই আপনি কোন আইনে দিচ্ছেন, প্লিজ জানান ভাই, আমরা জাতির কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি। কোন আইনে, কোন সংবিধানে বা কোন অনুচ্ছেদ মোতাবেক আপনি ঘোষণা করছেন একই দিনে গণভোট এবং আপনার এই জাতীয় সংসদ নির্বাচন? আমি নির্বাচন বিরোধী না, কিন্তু আপনি তো ঘোষণা করলেন, আপনি বেআইনি পন্থায় যাইয়া আপনি আইন বানাইলে আপনি কিভাবে পালন করাবেন মানুষকে দিয়ে? রাজ্জাকি ভাই, এই প্রশ্ন এখনো উঠছে কেন যে আসলে নির্বাচন হবে কি হবে না, বা হলে সেটি সুষ্ঠু হবে কিনা, এই প্রশ্নটি এখনো কেন উঠছে? আপনি তো ভাই সব অনিয়ম দিয়ে শুরু করছেন। তো অনিয়ম দিয়ে, আমি তো রাস্তায় হাঁটি, তুষারও নিশ্চয়ই রাস্তা দিয়ে হাঁটে। আপনি বলেন তো আমি কোথায় গন্ধ পাচ্ছি নির্বাচনের? আমি মফস্বলের কথা জানি না, গ্রামগঞ্জের কথা জানি না, ওই এখানেও তো আমরা গন্ধ পাই না। সব জায়গায় একটা গন্ধই পাই, অত বড় আওয়ামী লীগ, তারে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন ভায়াবেল হবে না, ইত্যাদি ইত্যাদি শুনি। সেটা সব, বরং সেই কথাটা বেশি শুনি আরও। ইভেন আমরা টকশোতে এই কথাটা শুনি। আমি সেটার বিরুদ্ধে করছি না, উনি আসবেন কি আসবেন না, ওনাকে নির্বাচন করতে দেওয়া উচিত কি উচিত, ওই বিষয়ে আমি যাচ্ছি না। বরং নির্বাচনী প্রচারণার চেয়ে এই সমস্ত প্রচারণা আমরা বেশি শুনতেছি। তো এই জন্য আমি বলতেছি, আপনি সব করতেছেন বেআইনি। আপনি নির্বাচনের তফসিল দিলেন কোন আইনে, আপনার জানা নাই। আপনি একই দিনে গণভোটে ভাঙিয়ে দিলেন কোন আইনে, আপনার জানা নাই। আপনি নমিনেশন পেপার জমা দিলেন, আপনি কলাম খালি রাখছেন, কোনো প্রতিবাদ নাই। আপনি আয়ের উৎস কি তুষার রেডাইকে জিজ্ঞেস করে ইন্টারভিউতে, কিন্তু তুষারের চেয়ে যারা মোটা বেটা তা করে আপনি ডাকেন না, আপনি জিজ্ঞেস করতে পারেন না। এই যে বিষয়গুলো, এত অনিয়মের ভিতর থেকে আপনি নিয়ম আশা করেন, এটা কি তামাশা নাকি? এটা কি রাষ্ট্র? তো দেশটাকে আগে রাষ্ট্র বানান। এখন সম্প্রতি আপনি যে আরো শুনেন, মোমেন সাহেব, ওনার খুব ঘনিষ্ঠ লোক হয়তো বা, জানি না, বলতেছি আচ্ছা আমার ঘনিষ্ঠ মোমেন সাহেব, আপনার কাছাকাছি না, মোমেন সাহেব ইন্টারভিউ দিয়ে বলতেছে উনি 5 আগস্ট 8 মাস পরে নিউ ইয়র্কে চলে গেছে। না, নিউ ইয়র্ক বলবো না, বাইরে চলে গেছে। আচ্ছা, বাইরে চলে গেছে কিভাবে? উনি 6টা সিম পাল্টাইছে। 6টা সিম পাল্টাইছে, নানান জায়গায় থাকা, এগুলো আছে, নানান জায়গায় থাকতো, পাল্টাইছে, পাল্টায় ফাইনালি কিভাবে গেছে? কয় সরকারি কর্মচারীরা তাকে, সরকারি কর্মচারী তাকে সহযোগিতা করছে, এবং এটা কন্ট্রোল করছে কি, যোগাযোগ রেখেছে তার ওয়াইফ নিউ ইয়র্ক থেকে। আমি দোষ গুণ বলছি না ভাই, ফর গডসে, ওটার জন্য আমি বলতেছি না। আমি বলতেছি উনি 8 মাস এখানে ছিলেন, এবং তারপরে এই প্রক্রিয়া সরকারি কর্মচারীদের সাহায্য নিয়ে উনি বেরোয় গেছেন। উনি কে? আমরা তর্কের খাতিরে বলছি, উনি পতিত সরকারের একটা অংশ, পতিত সরকারের একটা অংশ। তাকে সহযোগিতা করতেছে কে? বর্তমান প্রশাসন। 8 মাস পরে গেছে, এখন থেকে 6-7 মাস আগে। তাহলে এখন পর্যন্ত যেই প্রশাসন পতিত সরকারকে সমর্থন করে, সেই প্রশাসন তো অন্তত এনসিপি নেতৃত্বে যে জোট আছে তাকে কোঅপারেট করবে না। তাহলে আপনি নির্বাচন সুষ্ঠুভাবে নিশ্চিত কিভাবে হন? কারণ সব বেআইনি হইতেছে, এটাও বেআইনি, এবং আমি মনে করি এটাই আইন। আপনি বাংলাদেশ এখন সেই জায়গায় আছে, বেআইনটাই আইন। জোটের নির্বাচন হচ্ছে, আপনি যদি আদর্শগতভাবে চিন্তা করেন, জোট হইতে পারে আফটার ইলেকশন, নট বিফোর ইলেকশন। এক্স্যাক্টলি। তার খাইচ্যত একটা, আমার খাইচ্যত একটা। একদম ঠিক। খাইচ্যত কইলে না করে, যাতে মানুষে বুঝে, তার খাইচ্যত একরকম, আমার খাইচ্যত একরকম। আর ইলেকশনের আগে কইতেছি যে তুমি আইসা পড়ো ভাই আমার দলে, মানে আমার কাছে আসো, জোট করি, আর আমার লোকগুলারে বলতেছি যে ওরে ভোট দিও। তো এই লোকগুলো তো সব আমার খাইচ্যতের। আমি 30 বছর ধরে গইরে তুলছি আমার খাইচ্যতের, ওরা বৈশা রয়েছে আমার খাইচ্যতের লোকেরা ভোট দিবে না দিয়ে, ও যখন বলবো আমি তো দলীয়ভাবে তার গণতান্ত্রিক অধিকার হরণ করলাম। একদম ঠিক। এটা কোন পদের গণতন্ত্র? 1, 2, আবার আমার দলের মার্কাও দিচ্ছি, মানে কত রকম সাবোটাজ। আবার দলের মার্কা যারা দিচ্ছি না, তারা ডাইকে এনে বলতেছি তুষার ভাই দাঁড়ান, আপনি নো প্রবলেম, আমার লোক আপনাকে ভোট দিবে।
কোনোটাই গণতন্ত্রে পড়ে না। 3 নম্বর, একটা পার্টির রেজিস্ট্রেশন পাইতে জান বাইরে হয়ে যায়, জান কালা হয়ে যায়। সেই পার্টির রেজিস্ট্রেশন পার্টিটা লাথি মেরে এসে তুষারের দলে যোগ দিছে। ভাই আপনি বড় দল, আমারে আপনার মার্কা দেন। এটা কোন আইডিওলজি? আপনি তো আপনার দলের আদর্শ বিকিয়ে দিয়ে আসছেন, আপনাকে তো বিশ্বাস করার কোনো কারণ নাই। ইউ আর নট ট্রাস্টেড। কারণ আপনি তো এই আইডিওলজিটা জনগণকে দীর্ঘদিন বুঝাইছেন, সেটাই ঘরে বসে বুঝান, বাজারে বসে বুঝান, আর 5 জনের বুঝান। সেই 5টা লোক তো বলবে যে এই লোকটার তো কোনো আদর্শ নাই। এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া না। নির্বাচনের নামে আপনি গণতন্ত্র বলবেন, গণতন্ত্র উদ্ধারের জন্য নির্বাচন দরকার, কিন্তু নির্বাচনের আগে যে 2টা ব্যাপার রয়ে গেছে অন্তত দৃশ্যমান, 5,000 না 5,500 অস্ত্র নাকি লুট হয়েছে, তারপরে আপনার অস্ত্র লুট হয়েছে। তো অস্ত্র যদি লুট হয়, সেই অস্ত্র যদি উদ্ধার হয় নাই, আমরা সবাই ব্লেম গেম দেই। রিটও করা হয়েছে যে অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত। যাই হোক, রিটে যে মনে করেন রিটে যদি অ্যাবসলিউট করে দেয় রুলটা, হ্যাঁ অস্ত্র উদ্ধার করার জন্য ডাইরেকশন দিলাম, অস্ত্র উদ্ধার করবে কে? ওই মাঠের সেই পুলিশ, ওই মাঠের সেই আর্মি। কথার কথা বলছি। এখন সবাই আমরা বলি সরকার ব্যর্থ, আমি তর্কের খাতিরে ধরে নিলাম সরকার ব্যর্থ, কিন্তু ব্যর্থতারা খালি ডাইরেক্ট ব্লেম না দিয়ে অন্তত একবার সরকারের সাথে গিয়ে বসেন না ওপেন, যে প্রফেসর ইউনূস সাহেব, আমি ওই পার্টির লোক, তুষার ভাই আমরা এই পার্টির লোক, আপনারা জানতে চাই কি অস্ত্রগুলো উদ্ধার হলো না কেন? আপনি কি নির্দেশ দেন নাই, নাকি আপনি নির্দেশ দিয়েছেন কিন্তু আপনার নির্দেশটা মানে নাই? ওপেন করেন, চ্যালেঞ্জ করলাম। এটা যদি না বলেন তার মানে ব্লেম গেম চলতেছে। হয় ইউনূস সাহেব ডাইরেকশন দিচ্ছে, তার প্রশাসন শোনে না, আর নয়তো ইউনূস সাহেব ডাইরেকশন দেন নাই। কিন্তু আপনারা যারা জিজ্ঞেস করেন না, আপনারা কি ব্লেম গেম দিয়ে রাজনীতি করবেন? এটা তো হয় না কি ভাই তুষার ভাই? এই ব্লেম গেম হয় না। আমার তো অধিকার আছে, তুষার সাহেব হইলো আইজিপি, আমার তো তারা জিজ্ঞেস করার অধিকার আছে। আচ্ছা আইজিপি সাহেব, এটা হচ্ছে না কেন? ওই জায়গায় গরম পানি মারেন, এই জায়গায় ঠান্ডা পানি মারেন, কি কারণে? আপনার কি সরকারের কেউ বলছে, হোম মিনিস্টার, নাকি আপনার মন মতো চলছেন? তাহলে তার একটা জবাব দিতে হবে। আমরা ব্লেম গেম খেলতেছি, এই চিটপাটের রাজনীতি চলবে না। ওই দিক থেকে তো আপনি বিগত সরকারের বলতে হয় ভালো, ডাইরেক্ট কইতো এইটা করো, এটা পিঠে ধ্বংস কর, এটা ঠিক কর। আপনি তো স্বচ্ছতা লাগবে রে ভাই। স্বচ্ছতা মানে সরলীকরণ, কিছু সত্য কথা বলা। এখানে টোটাল ব্লেম গেম চলতেছে। এর ব্লেম দেয়, ও এর ব্লেম দেন, ঘুরে ফিরে একটা কথা হলো ইউনূস সাহেবের তাড়াইতে হবে। আমার কাছে বর্তমানে যেটা মনে হয়, আমাদের দেশে এই মুহূর্তে রাজনীতিটার মেইন উদ্দেশ্য, নির্বাচনের যে মেইন উদ্দেশ্য, নির্বাচনের মেইন উদ্দেশ্যের ক্ষেত্রে যদি আপনি যান, তাহলে যেই পরিস্থিতিগুলো বললাম, একটা পরিস্থিতিও নির্বাচনের পক্ষে না আজকে পর্যন্ত। তারপর যখন আমরা নির্বাচন চাই, তখন মনে হয় যে নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ ইউনূস সাহেবকে অপসারণ করা। অথচ নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন হইলেই কিন্তু নির্বাচনের ইউনূস সাহেব চলে যেতে বাধ্য, আর নয়তো আপনাকে প্রক্রিয়া করতে হবে তাকে সরানোর জন্যে, যদি নির্বাচন ছাড়া হয়। 2 নম্বর আসেন, এই ইউনূস সাহেবের রাখার জন্য আবার কিছু দল আছে, আমরা শুনি, নাম বলবো না কারো, কি তারা নাকি পাওয়ারে না গিয়ে পাওয়ার এনজয় করতেছে, বরং নির্বাচন হয়ে গেলে তারা যদি নির্বাচন থেকে আউট হয়ে যায়, তখন তারা এই এনজয়টা করতে পারবে না। এটাকে যেমন তার দিকের কথা বললাম, সুতরাং ইউনূস সাহেব থাকুক তাদের মতে। আবার যারা মনে করে যে নির্বাচন হইলেই ক্ষমতায় যাবে, তারাও কিন্তু এই সমস্ত বাজে পরিস্থিতিতে নির্বাচনটা চায়। আন্দোলনকে ইউনূস সাহেবরা সরাইতে চায় না। কেননা যদি ইউনূস সাহেব সরে যায়, তাহলে তো আমার আমসালা দুটো যাবে, আমি তো নির্বাচন করে ক্ষমতায় যেতে পারতাম। সুতরাং সেই জন্য ইউনূস সাহেবের বিরুদ্ধে আন্দোলন হওয়াটা কঠিন, আন্দোলন কইরে তারে তাড়ানো কঠিন। এটা যে কঠিন তার প্রমাণ বিগত 17 মাস তাকে কেউ সরাতে পারেনি ওইটা। সুতরাং আপনি সামনে যে আমাদের কপালে কি আছে আমরা ঠিক জানি না। এটার জন্য দরকার উনি যদি অন্তর্বর্তীকালীন সরকার বা আমি অন্তর্বর্তীকালীন সরকার, আমার তো লোক নাই, লোক তো সব রাজনৈতিক দলের সাথে। সুতরাং আমি আবারও বলছি, আগেও বলছি, রাজনৈতিক দল এতে যদি ভাইটাল যদি ধরেন বিএনপি জামাতের সাথে, আপনার জামাত এনসিপির সাথে একটা কথা বলতে হবে, একটা স্টেক হোল্ডার, আর্মি একটা স্টেক হোল্ডার, সরকার একটা স্টেক হোল্ডার। ঐক্যমত্য যদি 3 জন না হয়, এই ঐক্যমত্য যদি না হয়, তাহলে আপনার এখনও আমাদের নির্বাচন নিয়ে শঙ্কা আছে। আর যদি ঐক্যমত্য হয়, তাহলে ধরে নিতে হবে যে অ্যারেঞ্জ ইলেকশনের দিকে যেতে হবে। অ্যারেঞ্জ ইলেকশনের দিকে যদি না যেতে পারেন, আপনি ইলেকশন তুলে নেওয়া কঠিন হবে। জি, আপনার কাছে আমি আবারও আসবো, তুষার ভাইয়ের কাছে আসতে চাই, কিন্তু তার আগে পোস্টাল ব্যালট নিয়ে একটি আলোচনা হচ্ছে। আমি সেই আলোচনার ব্যাপারে আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন, বেশ কিছু অভিযোগ করেছেন। সেই অভিযোগের কিছু অংশ আমি আপনার সামনে উল্লেখ করতে চাই। এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকারে আসছে, এক একটা বাসায় 200 থেকে 300 করে ব্যালট পাওয়া যাচ্ছে।
কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা, এবং কোথাও কোথাও বলছে একজনের নম্বর দিয়ে আরেকজন গ্রহণ করছে। এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে। আসলে ধারণাও না, এটা প্রমাণিত হচ্ছে। এখন আমরা বলেছি এ বিষয়ে আপনাদেরকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। তিনি উনি তো বলেই অভিযোগ দিয়েছেন, করেছেন। পোস্টাল ব্যালট নিয়ে আমাদের নির্বাচন কমিশন যেটি করেছেন সেটি হচ্ছে তারা একটা প্রপার পাইলটিং করেন নাই। এই পোস্টাল ব্যালট কিন্তু শুধু পোস্টাল ব্যালটই না, কোথাও এটা পোস্টাল, কোথাও এটা ইন্টারনেটেও হচ্ছে, মানে ইউনিফর্ম কোনো সিস্টেম নাই আমি যেটা আজকে দেখেছি ইন্টারনেটে। জি, সেটি নিয়ে আলোচনা করছিলাম তো আমরা। কিছু আমারও confusion আছে কিছু যে ভোট এটা আসবে কি- পোস্টে, কিছু ভোট কিভাবে নাকি দিবে, নেটেও কি না দেওয়া দিবে, যাবে। এখানে নাকি কি চক্ষু স্ক্যান করা, হাত স্ক্যান করারও ব্যবস্থা আছে। আমি জানি না কোথায় কি তার হাতে ব্যবস্থা করে। মানে ইয়েস না না না, ওই ভোটটার মানে আইডেন্টিটি কনফার্ম করার জন্য এরকম নানান ধরনের পরস্পর বিরোধী বক্তব্যে ইন্টারনেট ভরে গিয়েছে। এখন আমরা তো নির্বাচন কমিশনের কাছ থেকে পরিষ্কারভাবে কোনো পদ্ধতি সম্পর্কে কোনো প্রেস নোট পেয়েছেন আপনারা, কোনো সংবাদ সম্মেলন পেয়েছেন? পোস্টাল ব্যালট তারা কি করে অর্গানাইজ করছেন, কিভাবে ব্যালটগুলি আসবে, কোথায় গোনা হবে, কোন জায়গাতে সংরক্ষিত হবে, কত তারিখের মধ্যে এই ব্যালট এসে পৌঁছালে সেটা ভোটের মধ্যে ঢুকবে, আর কত তারিখের মধ্যে না ঢুকলে সেটা ভোটে ঢুকবে না, এই ব্যাপারগুলিকে সব পরিষ্কারভাবে দলগুলি জানে। আমি জানি না, আমি অন্তত জানি না। তো এই না জানার জায়গা থেকেই কনফিউশনটা তৈরি হচ্ছে, আর তার মধ্যে বেরিয়ে গিয়েছে। একসময় 22 আমরা তারিখে দেখতাম ভোট হওয়ার কথা, হ্যাঁ। সেটা নাকি আগেই হয়ে না, যাচ্ছে। এখন আমরা তো একসময় শুনতাম প্রশ্ন ফাঁস হয়, এখন আমরা দেখছি যে Postal ব্যালট ballot ফাঁস, ফাঁস। ব্যালট ফাঁস, ব্যালট ফাঁস। হ্যাঁ ব্যালট ফাঁস হয়েছে। এখন ব্যালট ফাঁসের জন্য যারা দায়ী তারা মিছিল করবে কোথায়? ঢাকার রাস্তায় নাকি দুবাইয়ের রাস্তায়, না আবুধাবির বাহরাইন। রাস্তায়, বাহরাইনে করবে কিনা? মানে এই একটা অদ্ভুত, একদিকে বাহরাইনে পোস্টাল ব্যালট নিয়ে সমস্যা, একদিকে ঢাকা শহরে সাকরাইন নিয়ে সমস্যা। কোথায় বাহরাইন, কোথায় সাকরাইন, মানে আমরা খুবই কনফিউজ। আমার কথাবার্তা শুনে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি নিজে কনফিউশন এখন তৈরি করছি, কারণ জাতি মনে হয় কনফিউশন আনন্দ পায়। এই বাঙালি জাতির সবচেয়ে বড় সমস্যা কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানেন? যারা প্রশ্ন করে তাদেরকে তারা পছন্দ করে না, আর যারা জি হুজুর বলে ডাইনে বামে মাথা নাড়ে তাদেরকে তারা পছন্দ করে। এবং এই জায়গা থেকে এই জি হুজুর সংস্কৃতি শুরু হয়েছে, এবং এই জি হুজুর সংস্কৃতিকে কিছু লোক ভালোবাসতে শুরু করেছে। একটু আগে আপনি অস্ত্র নিয়ে কথা বলছিলেন না? জি। অক্টোবর মাসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ইলেকশনের আগেই অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়ে যাবে, আর ফেব্রুয়ারি মাসে সদ্য প্রাক্তন উপদেষ্টা, যিনি এখন একটা দলের হয়ে নির্বাচনের কমিটি চালাচ্ছেন, মানে নির্বাচন প্রচারণা কমিটি, পরিকল্পনা কমিটি চালাচ্ছেন, সে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেব্রুয়ারি মাসে বলেছিলেন, ছাত্রদেরকে কথা দিয়েছিলেন যে সরকার এমন ব্যবস্থা নেবে যে সমস্ত অবৈধ অস্ত্র অধিকাংশই উদ্ধার হয়ে যাবে। ইত্তেফাকে এটা রিপোর্ট আছে, ছবি সহ। ফেব্রুয়ারি মাসে তিনি এটা বলেছিলেন। এই তো ফেব্রুয়ারি মাসের কথাও টিকে না, অক্টোবর মাসেও কথা টিকে না। কবে এটা উদ্ধার হবে, কতটুকু উদ্ধার হবে? আমাদের তো সব অস্ত্র যে উদ্ধার হবে না এটা আমরা সবাই জানি, কারণ একদিকে অস্ত্র উদ্ধার হয়, আরেকদিকে আবার নতুন অস্ত্র প্রবেশ করে কোনো জায়গাতে, এক জায়গায় ঢুকে আরেক জায়গায় চুরি হয়। কিন্তু একটা মজার জিনিস আপনি লক্ষ্য করেন, ইলেকশনের আগে আওয়ামী লীগের সময় সব ইলেকশনেই বৈধ অস্ত্র জমা নিত থানায়। থানা যে লুট হয়েছে সেখান থেকেই শুধু অবৈধ অস্ত্র লুট হয়েছে, বৈধ অস্ত্র কিন্তু লুট হয়েছে বলে আমার ধারণা। কতগুলি বৈধ অস্ত্র হারিয়ে গিয়েছে, আর কতগুলি অবৈধ অস্ত্র হারিয়ে গিয়েছে, কতগুলি থানাতে সংরক্ষিত অস্ত্র হারিয়ে গেছে, কতগুলি সরকারি অস্ত্র হারিয়ে গেছে, এটার কোনো ডেটা দিয়েছে এখনো পর্যন্ত ঠিক মতো যে এতগুলি অস্ত্র আমরা খুঁজছি? তাহলে আমরা বুঝতে পারতাম যে 100টা হারিয়ে গেছে, 80টা উদ্ধার হয়েছে। সেই তো কথা। কোনো জায়গাতে ট্রান্সপারেন্সি নাই, অথচ আমরা